সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। ইতিমধ্যেই আপনারা কবিতা শুনেছেন এবং আমাদের উপস্থিত গুণীজনদের আপনারা বক্তব্য শুনেছেন। আমরা সকলেই জানি যে আমাদের বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম একটা দেশ। এই স্বাধীন সার্বভৌম দেশটি আমাদের ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। আমি স্মরণ করছি এই লাখো শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তারা যেন জান্নাতবাসী হয়। যাদের লাখো শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশটা আমরা পেয়েছি, যার জন্য আমরা অত্যন্ত গর্বিত এবং বাংলাদেশের মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি। বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করে আমরা বাংলাদেশের মাটিতে সকলের সাথে মিলেমিশে আমরা চলছি। আমাদের বাংলাদেশটা যে 16ই ডিসেম্বর আমরা বিজয় দিবস হিসাবে, এটা একটা জাতীয় দিবস। এই জাতীয় দিবসটা কেন এই 16ই ডিসেম্বর জাতীয় দিবস? এই 16ই ডিসেম্বরে পাকিস্তান হানাদার বাহিনীরা তারা 9 মাস যুদ্ধের পরে এই 16ই ডিসেম্বর তারা আত্মসমর্পণ করেছিল। আমরা সংক্ষেপে আপনাদের সঙ্গে তুলে ধরব। আমাদের দেশে 1971 সালে 25শে মার্চ থেকে 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষ এবং আমাদের যে বাঙালি ভাই বোন মা বোনদেরকে তারা গণহত্যা করেছে। হত্যার মাধ্যম দিয়ে আমাদের এই 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং মুক্তিযোদ্ধা যারা ছিল তাদের সশস্ত্র যুদ্ধের কারণে আমরা এই দেশটা ভূখণ্ড সার্বভৌম একটা দেশ পেয়েছি। এখানে আমাদের পাশের প্রতিবেশী দেশ ভারত সরকার তখন সক্রিয়ভাবে আমাদেরকে সহায়তা করেছে। আমরা পূর্ব পাকিস্তানের অংশ হিসাবে আমাদেরকে যদি সেই সময় ভারত সাহায্য না করত, তাহলে পাকিস্তানি হানাদার বাহিনীরা এই ভূখণ্ডের যারা জনগোষ্ঠী ছিল সবাইকেই নিচ্ছিন্ন করে দিত এবং আমাদের এই ভূখণ্ডটা সার্বভৌম ভূখণ্ড হিসাবে কখনোই চিহ্নিত হতো না। তাই আমরা যাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশটা নামে একটা ভূখণ্ড, যেটা বিশ্বের দরবারে আজকে ডিজিটাল কান্ট্রি হিসাবে উন্নয়নের একটা রূপকার হিসাবে আমরা পরিচিতি লাভ করেছে মর্মে আমরা দেখতেছি যে এই 16ই ডিসেম্বরের যে আমরা বিজয় দিবসটা আমরা কেন পালন করব না? এটাকে পালন করতে হবে। এই 16ই ডিসেম্বরে পাকিস্তানি যে সৈন্য ছিল তারা সকলেই এখানে আত্মসমর্পণ করেছে। সেই রেসকোর্স ময়দানে আত্মসমর্পণের যে চিত্রটা আছে আপনারা ডিজিটালি সার্চ করলে তা দেখতে পান। তাদের যে আত্মসমর্পণটা ছিল, সেখানে এই আত্মসমর্পণের এই বিজয় দিবসটা আমাদের বাংলাদেশের কিছু স্বাধীনতার পরে কিছু গুণীজন জন্মগ্রহণ করেছেন যারা এই দিবসটাকে পালন করতে অনীহা পোষণ করেন। তাহলে বিজয় দিবসকে তারা যদি অনীহা পোষণ করেন, এক সময় তারা পাকিস্তানি যারা রয়েছে তাদের সঙ্গে তারা আঘাত করতে পারে, এটা আমাদেরকে বুঝতে হবে। যার জন্য আমাদের 26শে মার্চ আছে, আমাদের স্বাধীনতা দিবস রয়েছে এবং আমাদের 16ই ডিসেম্বর আছে বিজয় দিবস। আমাদের আছে বুদ্ধিজীবী দিবস। 1969 সাল থেকে একটা গণ অভ্যুত্থান হয়েছিল, আপনারা জানেন। সেখানে আমাদের যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা, তিনি 1934 সালে জন্মগ্রহণ করেন। সেখানে
পাকিস্তান সরকারের যে সামরিক জান্তার যে সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্রদের যে আন্দোলন ছিল, সেই 6 দফা আন্দোলন বাস্তবায়ন করতে যে সামরিক জান্তা বাহিনীর যে তাদের যে সেখানে কারফিউ ছিল, সেই কারফিউ চলাকালে আমাদের যে শামসুজ্জোহা ছাত্রদের পক্ষে, তিনি রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক থাকার পরেও ছাত্রদের পক্ষে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং নিজে জীবন দিয়েছেন। আমাদের 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আমরা পালন করি। এই বুদ্ধিজীবী দিবসে যাদেরকে বুদ্ধিজীবী তালিকায় রাখা হয়, এই শামসুজ্জোহার নাম 1 নম্বরেই রাখা আছে। তাহলে আমরা শামসুজ্জোহা যে আছে, শামসুজ্জোহার যে আত্মত্যাগ আছে, শামসুজ্জোহা আরো কি করেছেন? 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছে, পাকিস্তানি ইয়াহিয়া সরকার কি চেয়েছিলেন? আমাদের বাংলা ভাষা থাকবে না, উর্দু ভাষা হবে, জাতীয় ভাষা হিসেবে থাকবে। তখন এই শামসুজ্জোহা 1952 সালের যে ভাষা আন্দোলনে আমাদের শহীদ হয়েছেন, যাদের অকাতরে জীবন দিয়ে বাঙালির জন্য এই বাংলা ভাষাটা আমাদেরকে দিয়েছেন, যেটা আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে বাংলা ভাষা আমাদের স্বীকৃত। তাই আমরা সকলের যে আত্মত্যাগ আছে 52 সালে ভাষা আন্দোলনে, তাদেরকে যেমন আমরা স্মরণ করব, অনুরূপ বিজয় দিবসের আজকের যে 16ই ডিসেম্বরের বিজয় দিবসটা, এটাকে বাঙালি জাতিকে স্মরণ করতে হবে। সামরিক জান্তা এই 16ই ডিসেম্বরে তারা আত্মসমর্পণ করেছিল। এই আত্মসমর্পণের সময় সেখানে ভারতের যে সেনাবাহিনীর লোকজন উপস্থিত ছিল এবং পাকিস্তানের সেনাপ্রধান উপস্থিত থেকে আত্মসমর্পণ করেছেন। তাহলে বাঙালি জাতি, এটা তো গর্বের বিষয় যে পাকিস্তান যুদ্ধে সাহায্য করেছে, তাদের উপস্থিতি ছিল। আমাদের ভাই বলেছেন যে এখানে আমাদের একজন ব্যারিস্টার ফুয়াদ, ইনি মনে করেন এই তারিখটা, এটা বিজয় দিবস পালন করার কোনো যৌক্তিকতা নাই। আমি মনে করি উনি কত সালে জন্মগ্রহণ করছেন, এটা আপনারা হিসাব করলে দেখবেন উনি বাংলাদেশ নামের যে এই ভূখণ্ডটা 1947 সালের দেশ ভাগের পরে কত নিপীড়ন, শোষণ, নির্যাতনের মধ্যে ছিল এই পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানের শোষণ নিপীড়নের বিষয়ে আমরা দেখেছি যে এখানে 1970 সালের একটা গণভোট ছিল, যেটা জাতীয় ন্যাশনাল অ্যাসেম্বলি ছিল, যে ভোটের মাধ্যমে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1970 এবং 71 সালের কিছু প্রথমার্ধে এই ভোট সমাপ্তি হলে সেই ভোটে তিনি জয়ী হন। সেখানে উনি 162টি আসন এবং সংরক্ষিত আসনে 60টি, এই 169টি আসনে তিনি জয়লাভ করেন। তাকে পাকিস্তান যারা নেতারা ছিল তারা তাকে মানতে নারাজ। তখন থেকে আমাদের যুদ্ধটা সূচনা হয়েছে এবং 9 মাস যুদ্ধ হয়েছে। 9 মাসের পরে আমরা এই বিজয় দিবসটা পেয়েছি, যে বিজয় দিবসটা উদীয়মান বাংলা উদীয়মান বাংলাদেশ বাঙালি জাতির জন্য এবং বাংলাদেশের জন্য উদযাপন করার জন্য উদীয়মান বাংলাদেশের সকল নেতাকর্মী এবং এই অঙ্গ সংগঠনের সকলকে আমি ধন্যবাদ জানাই। বিষয়ে জানতে পারবে এই উদীয়মান বাংলাদেশ কোনো রাজনৈতিকভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করতে চায় না। বর্তমানে একটা ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, এই ইন্টারিম গভর্নমেন্টের ধারণা থাকতে হবে এই বাংলাদেশ নাম ও ভূখণ্ডটায় পৃথিবীর মধ্যে যে জনবহুল কান্ট্রির মধ্যে আমাদের স্থান রয়েছে 7ম এবং 8ম পর্যায়ের মধ্যে আমরা রয়েছি। আমরা যদি ওয়ার্ল্ডে 8ম পর্যায়েও এই শেখ হাসিনারে আমরা চাই না, তখন আমাদের সেনাপ্রধান তিনি অস্বীকার করলেও সেনাবাহিনীর ছত্রছায়ায় শেখ হাসিনা তিনি ভারতে আশ্রয় রয়েছেন। আমাদের বিমান দিয়ে তিনি কি করলেন?
ভারতে গেলেন, বিমানটা বাংলাদেশে ঘুরে ফিরে আসলো। তাহলে অনেকেই বলতেছেন তিনি পালিয়ে গেছেন। তাকে তো পাঠানো হয়েছে, তাকে যাওয়ার জন্য সুবিধা করে দেওয়া হয়েছে। ওই মুহূর্তে আমাদের আন্দোলন আছে। তাহলে শেখ হাসিনাকে এত জনগোষ্ঠীর মাঝে যারা পালানোর জন্য কথা বলতেছেন, যারা তাকে পাচার করার সুবিধা করে দিয়েছেন, তাদের জন্য আমাদের ঘৃণা ভরে স্মরণ করতে হয় যে আপনারা তাকে তো পাঠিয়ে দিলেন, এখন তাকে বিচারের মুখোমুখি না করে আপনারা পাঠিয়ে দিলেন। সেনাবাহিনী যে দাপ্তরিকভাবে আমরা একটা জিনিস শুনেছি, 626 জনের মতন বা তার অধিক লোকজনকে, ভিআইপি লোকজনদেরকে ওনারা রেখেছেন এবং তারা কোনো চার্ট প্রকাশ করেননি। তাহলে তাদের অনেকেই ভারতে পালিয়ে গেছেন। কিন্তু শেখ হাসিনা তার যে একটা ডেভেলপমেন্টের মাঝে দুর্নীতি ছিল, জনগণ খুশি হচ্ছিল। এখানে দীর্ঘদিন বিভিন্ন দল মত সকলেই আন্দোলন করেছে শেখ হাসিনার বিরুদ্ধে 16-17 বছর। কোনোটাকেই তোয়াক্কা না করে শেখ হাসিনা কি করেছেন, 2014 সালে একটা ভোটারবিহীন নির্বাচন করেছেন, 2018 সালে একটা নির্বাচন করেছেন যেটা দিনের ভোট রাতে, এবং 2024 সালে আরেকটি নির্বাচন করেছেন, যে নির্বাচনটার নাম মাত্র। উনি যাদেরকে চেয়েছেন সকলকেই তিনি পাশ করিয়েছেন। উনি তেমনি উপজেলা নির্বাচন করেছেন, যাদেরকে পাশ করা দরকার তাদেরকে পাশ করেছেন। জনগণ যখন দেখেছে যে এনাকে উৎখাত করা ছাড়া আমাদের যে গণতন্ত্র আছে, আমাদের যে বিজয় দিবসটা আজকে উদীয়মান বাংলাদেশ পালন করতেছে, আমাদের বিজয় দিবসের যে একটা ফসল আছে যেটা হলো গণতন্ত্র। গণতন্ত্রের একটি রূপ হলো, অনেকেই ভুল ব্যাখ্যা দেবেন, গণতন্ত্রের একটা সুন্দর রূপ হলো ভোট। ভোট প্রত্যক্ষ ভোট, আমার ভোট আমি দেব, যাকে খুশি খুশি তাকে দেব। কিন্তু যাকে খুশি তাকে দিলেও আমরা আমাদের ভাই বোনদেরকে বুঝাবো যাকে খুশি তাকে দেওয়াটা ঠিক হবে না। কাকে দিতে হবে? আমাদের একটা স্বাধীনতার একটা বিজয় দিবস আছে, যেখানে 30 লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে, আমাদের সশস্ত্র মুক্তিযোদ্ধাদের যুদ্ধের বিনিময়ে আমরা এই বাংলাদেশটা একটা উন্নত বাংলাদেশে আমরা একটা বাংলাদেশ পেয়েছি। এবং এই বাংলাদেশে আমাদের 3টি অর্গান রয়েছে, একটা শাসন বিভাগ, একটা আইন বিভাগ এবং একটা বিচার বিভাগ। আমাদের বিচার বিভাগ স্বাধীন। মাদার হোসেন মামলায় রায় আছে, আমাদের বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগ স্বাধীনের কোনো মন্ত্রণালয় নেই। বিচার বিভাগ স্বাধীন আছে, একটা মন্ত্রণালয় যদি হয়ে যায়, বিচার বিভাগ যদি নিরপেক্ষভাবে নীতিমালার ভিত্তিতে নিয়োগ হয়, তাহলে বিচার আমাদের জনগণ সঠিক বিচার হবে। তাহলে আমাদের বিজয় দিবস যে আমরা প্রতি বছরই পালন করি, এই উদযাপনটা আমাদের যে গণতন্ত্রের রূপ আছে, সঠিক আমার ভোট আমি দেব, তাহলে এটা প্রতিষ্ঠা করা সহজ হবে। তাহলে আমি আরেকটা জিনিস বলবো, আমাদের একটা শাসন বিভাগ আছে, যে শাসন বিভাগের অধীনে আমাদের আইন বিভাগ রয়েছে এবং আমাদের একটা পার্লামেন্ট রয়েছে। আমাদের 300 জন পার্লামেন্টিয়ান হবে এবং আরো সংরক্ষিত আসন রয়েছে। যারা পার্লামেন্টিয়ান হবে 300 জন, তারা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে। এলাকার প্রত্যেকটা 300টা আসনে প্রত্যক্ষ ভোটে যদি আমাদের নেতা নির্বাচন হয়, তাহলে আমাদের দেশে কোনো বৈষম্য থাকবে না। আমাদের বৈষম্য যে আন্দোলনটা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, আমরা শুরু থেকেই দেখেছি আমাদের কারো কিন্তু চোখ কানা না, আর কারো কান যে নেই তা না। আমরা সকলেই জানি ছাত্ররা কি চেয়েছিল। ছাত্ররা কোটা আন্দোলনের মাধ্যমে তারা চেয়েছিল যে তাদের চাকরির কোটাটা বৈষম্য দূর করে দিতে হবে। তারা হঠাৎ করে মাস্টার মাইন্ড হয়ে গেলেন। হাসিনা চলে যাওয়ার সাথে সাথে তারা যখনই তারা ইন্টারিম গভর্নমেন্টে যাওয়ার চেষ্টা করেছেন, তারা এখন কি করতে চাচ্ছেন? পত্র পত্রিকায় আজকে দেখবেন শহীদের রক্তে যে আমাদের যে বিজয়ের এই আমরা 16ই
ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করি এবং শহীদের রক্তে বিনিময়ে যে সংবিধানটা হয়েছিল, যে সংবিধানটা আমরা 53 বছর লালিত করে এসেছি, এই সংবিধানকে ভর করে স্বাধীন বাংলাদেশে লাখো লাখো মামলা হয়েছে, রিট পিটিশন হয়েছে। আপনারা বলেন তো, এই সংবিধান যদি ছুঁড়ে ফেলে দেওয়া হয় তাহলে কি মামলাগুলোর অবস্থা কি হবে? তাহলে তো ধরে নেওয়া হবে এই সংবিধান পূর্বের সংবিধানের সাথে যদি সাংঘর্ষিক হয়, তাহলে কি আমাদের যে 30 লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা এবং বিজয় দিবসের পরে যে আমরা একটা সংবিধান রচনা করা হয়েছে, তখন এই সংবিধানটা রচিত হয়েছিল গুণীজনদের মাধ্যমে। আমাদের ডক্টর কামাল স্যার ছিলেন, তার সঙ্গে যারা ছিলেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম স্যার ছিলেন, মওদুদ স্যারেরা ছিলেন, তখন ছিলেন অনেক গুণীজনের মহোৎসব ছিল, তারা এই সংবিধান রচয়িতা। তাহলে এখন সংবিধানের আমাদের একজন ডক্টর আলী রিয়াজ, তিনি আমেরিকায় চাকরি করেন, আমেরিকান নাগরিক, বাংলাদেশে লেখাপড়া করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেছেন শুনেছি। তাহলে তিনি আইন বিভাগের কোনো ছাত্র না। তিনি যেহেতু সংস্কার কমিশন রিপোর্ট দাখিল করবেন, আমার বিশ্বাস হচ্ছে বাংলাদেশের জনগণের বিপক্ষে উনি সংবিধানকে কাটাছেঁড়া করে উনি সংস্কার করতে পারেন। ওনার মন গড়া মতে, কিছু ব্যক্তির মন গড়া মতে সংবিধানকে একেবারেই ছুঁড়ে দিয়ে নতুন করে লিখতে গেলে এই বিজয় দিবস থেকে আমি একটি জিনিস বলতে চাই, বাংলার জনগণ এটা মেনে নেবে না। এবং হ্যাঁ, না, পরে তুমি বলবা। আমাদের একটা বিষয় হলো যে উনি যে বিষয়টা বলেছেন, কি বলেছেন আলী রিয়াজ সাহেব, এখানে বাংলাদেশের একটা কমিশন রিপোর্ট দাখিল হবে, সব আমাদের যে জনগণ রয়েছে বাংলাদেশে, এখানে রাজনৈতিক দলগুলো যে রয়েছে, রাজনৈতিক দলগুলোর যে আলোচনা হবে, সেই আলোচনার একটা প্রতিফলনেই বোঝা যাবে যে আপনি মানবেন কি আমি মানব না। সকলের বাক শক্তি, আমাদের সংবিধান আছে, সংবিধানে মৌলিক অধিকার আছে, আপনার চলার অধিকার আছে, আপনার বাক শক্তি প্রকাশ করার অধিকার রয়েছে, আপনার অন্ন বস্ত্র বাসস্থানের অধিকার রয়েছে। হঠাৎ আপনাদেরকে, যেহেতু ছোট ভাই আমার একটা বলেছেন, আপনার নাম কি? এম এম মনিরুল ইসলাম বলেছেন আমাদের ইতিপূর্বেই বিচারপতি নিয়োগ হয়েছে 23 জন। কমিশন রিপোর্ট শুনেছেন কি? শুনেন নাই ভাই? 23 জন বিচার সংক্ষেপ, 23 জন বিচারপতি নিয়োগে আপনারা দেখবেন একটা কমিশন হয়েছিল, কমিশনকে বাইপাস করে 23 জন বিচারপতি হয়েছেন। আমাদের সভাপতি এম মাহবুবউদ্দিন খোকন বলেছেন যে বিচারপতিদের মধ্যে একজন 3টি মামলাও করে নাই, সে বিচারপতি হয়েছে। এবং অনেক আপনারা গেলে দেখবেন সুপ্রিম কোর্টে অনেক ডিএজি হয়েছে, যারা সুপ্রিম কোর্টে সঠিকভাবে প্র্যাকটিস করে নাই। তাহলে এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে কি জাতি কোনো ভালো কিছু আশা করতেছে? তাহলে জাতি চায় একটা সুষ্ঠু ভোট, ভোটের অপর নাম গণতন্ত্র। গণতন্ত্র মানে কি? তাহলে 24শে জুলাই এবং 2024 জুলাই আগস্টে ছাত্রদের আন্দোলন ছিল একটি কোঠা আন্দোলন। পরে কিছু ছাত্র জনতা আত্মহুতি দিলে, জনগণ আত্মহুতি দিলে, সেখানে বিএনপির অনেক নেতা কর্মী মারা গেছে, রিকশাওয়ালা অনেক মারা গেছে। তারা তো ছাত্র না। তাহলে ছাত্র জনতার আন্দোলনে হাসিনা চলিয়ে গেছে। তার জন্য আমাদের সংবিধানকে ছুঁড়ে ফেলা যাবে না। সংস্কার করুন, পুনর্লিখন করতে চান, জনগণের কাছে তুলে ধরুন। কি কি সংস্কার করবেন? আমরা দেখতেছি একটা ছাত্র গোষ্ঠী মাতোয়ারা হয়ে উঠেছে সংস্কার করার জন্য, এবং কিছু লোকও তাতে ইনভলভ হতেছে, কম সংখ্যক লোক।
সংস্কার করতে চান, কি কি বিষয়ে সংস্কার করবেন তুলে ধরুন, রোড ম্যাপ তুলে ধরুন। কোন পত্র পত্রিকায় কেউ দেখাতে পারবেন না কোন রোড ম্যাপ সাংবাদিকদেরকে দেওয়া হয়েছে। কোথায় জেলা প্রশাসককে সরাবেন, কোন এসিলেন্টকে সরাবেন, কোন উপজেলা নির্বাহী অফিসারকে সরাবেন, কোন দায়রা জজকে সরাবেন, কোন সহকারী জজকে সরাবেন, বিজ্ঞ সহকারী জজকে, কোন ব্যক্তিকে সরাবেন। এই দেশের যে জনগোষ্ঠী রয়েছে তার কোনো রোড ম্যাপ নাই। আমরা দেখতেছি যারা ডক্টর ইউনূস বাদে যারা বাকি রয়েছেন তাদের যদি দুর্নীতির আশ্রয় নেয়, এর জন্য জনগোষ্ঠী কানা ঘুষা শুরু করেছে। ওরা কি দুর্নীতির ঊর্ধ্বে? আমরা মনে করব ওরা ফেরেশতা না, দুর্নীতির ঊর্ধ্বে না। আপনারা অবশ্যই দেখেছেন আমাদের একটা হৃৎপিণ্ডটা শেষ করব, হৃৎপিণ্ডটা রয়েছে, শেষ হয়ে গেছে, শেষ আগুনে জ্বলে গেছে। তার নাম কি? সচিবালয়। ওনার কাছ থেকে আমি শুনতে চাচ্ছি সচিবালয়। আপনি কি শুনেছেন বা আপনারা কেউ কি শুনেছেন একটা লোককে গ্রেফতার করা হয়েছে? যদি সচিবালয়টা পুড়িয়ে যায় তাহলে অন্তত পক্ষে এবং পাশে একটা ট্রাক যায়, তাহলে কি ট্রাকটা আগুন জ্বলতেছে, চতুর্পাশের রাস্তা ব্যারিকেড থাকবে না? রাস্তার ব্যারিকেড ছিল না, তাহলে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কি ভূমিকা ছিল? কোনই ভূমিকা ছিল না। তাহলে এই যে একটা সচিবালয়, কেন বাংলাদেশের যত জায়গায় নথিপত্র রয়েছে সব নথিপত্র দেখার দায়িত্ব আছে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের। ইন্টারিম গভর্নমেন্ট যদি কোন জায়গায় বাংলাদেশের সাব রেজিস্ট্রি অফিস সহ কোর্ট কাছারি সহ কোন জায়গায় নথিপত্র গায়েব হয়, কোন জায়গায় যদি দুর্বৃত্তায়ন হয়, এই সমস্ত যদি দূর করতে না পারে ইন্টারিম গভর্নমেন্টকে জবাবদিহিতা করতে হবে। এই ইন্টারিম গভর্নমেন্টের এবং ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের অনুরোধ থাকবে একটা বিষয়, সেটা হচ্ছে বর্তমান যারা উপদেষ্টা মণ্ডলী আছেন, যে সমস্ত দপ্তর পুড়ে গেছে তাদেরকে অনতি বিলম্বে সরে দেবেন। তারাও কূটকৌশলে যুক্ত থাকতে পারে, তারা ফেরেশতা না। সুতরাং আমাদের সুপ্রিম কোর্টের আমাদের যে মাননীয় চিফ জাস্টিস আছেন তাকেও সোচ্চার হতে হবে। সচিবালয় পড়া গেছে, তাকেও এ ব্যাপারে বক্তব্য দিতে হবে। সচিবালয়ে পড়ার বিষয়ে আমাদের ডক্টর ইউনূস স্যারের বক্তব্য স্পষ্ট হওয়া উচিত। যে সমস্ত উপদেষ্টা এই মন্ত্রণালয় সমূহের দায়িত্বে আছেন তাকে অনতি বিলম্বে অন্যত্র সরিয়ে দেওয়ার জন্য বাঙালি জাতি সকলের দাবি। আমি এই বলে আমাদের বিজয় দিবস, যে বাংলাদেশ উদীয়মান বাংলাদেশের কল্যাণে আপনারা উপস্থিত হয়েছেন এবং দিনটি বিজয় দিবসটা উদযাপন করতেছেন এবং আমাদের জনগোষ্ঠীকে আপনারা জানান দিচ্ছেন এই ইন্টারিম গভর্নমেন্ট সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করুক। তাদের মধ্যে যে অনৈতিকতা দেখা দিয়েছে তারা অনতি বিলম্বে অনৈতিকতা পরিহার করুক, নতুবা কেউ কেউ পদত্যাগ করে বিদায় নিন। এইগুলি আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।